আরুর মায়ের এমন ধমক শুনে আরু এবার ফুঁপিয়ে কেঁদে ফেলল। একেই এই ছেলে যাকে আরু চেনে না জানে না, সে আরুকে বিয়ে করবে বলে পুরো ফ্যামিলি নিয়ে হাজির বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য। আর অন্যদিকে আরিশ যদি জানে এই সব ব্যাপার, তাহলে আজ ওর খবর আছে। এমনিতেই সারাদিন ভার্সিটিতে গিয়ে যা যা কাজকর্ম করে তার খেসারত রাতের বেলা দিতে হয় আরিশের পড়ানো শেষ হয়ে গেলে। তার উপর আর এক নতুন প্যারা। কথাগুলো ভেবে কেঁদে ফেলল আরু। অনিকা বেগম আরুর মাথায় হাত বুলিয়ে বলল, এভাবে কেউ বকে? আমি দেখছি। তুই কোনো কথা বলবি না আফসানা, আমি দেখছি কি করা যায়। ওরা যদি জানে যে আরু এঙ্গেজড তাহলে হয়তো ভুল বুঝতে পারে। কথাটা বলে আরুর দিকে ভরসার দৃষ্টিতে তাকিয়ে উনি বেরিয়ে গেলেন। ওনাদের কাছে গিয়ে বললেন, তা বাবা, তোমার নাম কি? আর আরুকে চেনো কিভাবে? ছেলেটা মুচকি হেসে বলল, জি আন্টি, আমার নাম রাতুল। আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আর ওকে আমি প্রায় 2 মাস ধরে চিনি, কিন্তু আরও আমাকে চেনে না। কথাটা শুনে আরু ওর মায়ের দিকে রাগী চোখে তাকালো। আরু আর ওর মা দূরে দাঁড়িয়ে দেখছে আর শুনছে। রাতুলের মা কিছু বলতে যাবে, তখনই আরিশ বাসায় ঢুকতেই দেখলো কয়েকজন বসে আছে আর ওর মা তাদের সামনে কথা বলছে। আরিশকে দেখে অনিকা খান বললেন, এটা আমার ছেলে আরিশ, এনএসইউতে পড়ে, এবছর লাস্ট ইয়ার। আরিশের নাম শুনে আরু আর আফসানা বেগম বেরিয়ে এলো। আরিশকে দেখে রাতুল বলল, ও, এটা তো তাহলে আরুর ভাই, মানে আমার শালা হবে। কথাটা শুনে আরিশের ভ্রু কুঁচকে এলো। তারপর আরুর দিকে ঠান্ডা দৃষ্টিতে তাকালো। আরু ভয়ে কুঁকড়ে গেছে। আরিশের এই শান্ত দৃষ্টির গভীরতা আরু জানে। আরিশ এবার আরুর থেকে চোখ সরিয়ে পড়ল। ও, তা আরুর বিয়ে নাকি? রাতুল নামের ছেলেটা বলল, জি, ওকে বিয়ে করতে চাই আমি। রাতুলের মা বলল, বসো বাবা, তোমার সাথেও একটু পরিচিত হই। আরিশ আরুর দিকে তাকিয়ে বলল, মামি, তোমার মেয়েকে বিয়ে দিচ্ছ সেটা বলনি তো। আর তোমার মেয়ের ভার্সিটি থেকে ফেরার জন্য ব্যস্ততার কারণও বুঝলাম। ভালো, তাহলে বিয়ের কথা ফাইনাল করো। কথাটা শুনে আরুর মা বলল, এটা কেমন কথা আরিশ? আরিশ ওর চাপদারিতে হাত দিয়ে বলল, আরও পাখি, রাতে পড়াতে আসবো। আর এত খুশির খবর শুনলাম, মিষ্টি রেডি রেখো। কথাটা শুনে আরিশ বেরিয়ে গেল। আজকে ওর খবর আছে। আর এই রাতুল নামের ছেলেটার জন্য আজ যে আরিশ ওকে কী করবে তার নেই ঠিক। কথাটা ভেবেই আরও কেঁদে ফেলল। তারপর দৌড়ে নিচের রুমে চলে গেল। কোনো রকমে চোখটা মুছে আরও ট্রলিটা বার করে জামা কাপড় গোছাতে লাগলো। ওর কিছু জামা কাপড় কোনো রকমে গুছিয়ে ট্রলির চেন টানতে টানতে ফুপিয়ে উঠতেই অনিকা আর আফসানা বেগম ধরপড়িয়ে রুমে আসলেন। আর চোখের জলটা মুছে ট্রলিটা নামাতেই অনিকা খান আরুকে গিয়ে জড়িয়ে ধরে বললেন, এই আরু মা, এসব কি পাগলামি? হ্যাঁ, আর এসব ট্রলি গুছিয়ে কোথায় চললি? আরিশ জানলে কি হবে জানিস? আরু ফুপিয়ে বলে উঠল, ওইটা আমার ভয়, আমাকে ছাড়ো ফুপি, আমি থাকবো না এখানে। উনি রাতে এসে আমার খবর খারাপ করে দেবে। আর ওই ছেলেকে আমি চিনি না জানি না, তার জন্য উনি আমার উপর হামলে পড়বে। উনি আসার আগে আমি চলে যাব এখান থেকে। আরুর মা আরুকে খানিকটা ধমকে বলল, আরো খামোকা ভয় পাচ্ছিস কেন? আরিশকে আমরা বুঝিয়ে বললে ও কিছু বলবে না। আরু ফুপিয়ে উঠে এবার ট্রলিটা হাতে নিয়ে বলল, আমি এত কিছু শুনতে চাই না। আমি এখন কোথায় যাব বলো? ফুপির বাসা? না, সেখানে কি করে যাব? সেখানেই তো ভয়। খালামণির বাসা যাব? আমার তো খালামণিই নাই। তাহলে কোথায় যাব? নানু বাসা? হ্যাঁ, নানু বাসায় যাব আমি। কথাটা বলে বেরিয়ে যেতে গেলেই অনিকা খান আরুর গালে হাত রেখে বললেন,
আরে মা, পাগলামো করিস না, শোন। আরিশ কিছু বলবে না, ওকে বুঝিয়ে বললে ঠিক বুঝবে। ও তাছাড়া মানছি আমার ছেলেটা তোকে নিয়ে একটু ওভার পজিটিভ, তবুও। আরও ফোপাচ্ছে, কিছু বলছে না। এটা নতুন কোনো ঘটনা না, এত তাড়াতাড়ি ওদের এঙ্গেজমেন্টও হতো না। আরে সেটেল হয়ে গেলে এঙ্গেজমেন্ট হতো, কিন্তু 3 মাস আগে যখন আরু ওর নানুর বাসায় গিয়েছিল, তখন ওর নানু আরু আর ওর বাড়ির কাউকে কিছু না জানিয়ে গ্রামের মোড়ল বাড়ির ছেলের সাথে বিয়ের পাকা কথা ঠিক করে রেখেছিল। তারপর আরু এঙ্গেজমেন্টে রাজি না থাকলেও বিয়ে এঙ্গেজমেন্ট করাতে চেয়েছিল আরুর নানু। কথাটা আরিশ কোনোভাবে জানতে পারে। তারপর সেখানে ব্যান্ড পার্টি সহ লোকজন নিয়ে হাজির হয়েছিল। পুরো গ্রামকে জানিয়েছিল যে ওর সাথে আরুর এঙ্গেজমেন্ট হবে। তারপর সেদিন আরুর সাথে এঙ্গেজমেন্ট করে রাখে। তারপর থেকে আরুর বিষয়ে আরিশ লাগাম ছাড়া কোনো কাজ পছন্দ করে না। তারপর থেকে আরুর নানুর সাথে আরিশের আদায় কাজ করার সম্পর্ক। আর ওদের এঙ্গেজমেন্ট করার পরও এমন কিছু ঘটলো, এতে আরিশ নিশ্চয়ই কিছু না কিছু ঘটাবে। তার উপর আরিশ যাওয়ার আগে এমন একটা ঠান্ডা যুদ্ধ লাগিয়ে গেছে আরুর মনে, তাতে ওর ভয় পাওয়াটা স্বাভাবিক। আরু এবার খানিকটা রাগী চোখে তাকিয়ে বলল, আচ্ছা যাব না, ওখানে গেলে উনি শিওর এবার আমাকে আর আস্ত রাখবে না, আমি কোথাও যাব না। কিন্তু তুমি এখনই ওনাকে ফোন করে বলো যে আমার কোনো দোষ নেই, এতে যা করেছে ওই রাতুল গাধা। আরুর মা বিরক্ত হয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। অনিকা খান আরুকে বিছানায় বসিয়ে ফোন হাতে নিয়ে আরিশকে ফোন করলো। কয়েক সেকেন্ড রিং হওয়ার পরই আরিশ ফোনটা ধরল। ওপাশ থেকে গম্ভীর স্বরে বলল, বলো। কল লাউডে দেওয়া আছে, তাই আরুর কানে কথাগুলো আসছে। আরিশের এমন রুক্ষ কণ্ঠ শুনে আরু ভয়ে কুঁকড়ে গেল। আরু উঠে যেতে নিলেই অনিকা খান চোখের ইশারায় আরুকে বসতে বললেন। আরু বসে ফুঁপিয়ে উঠল। তখনই ওপাশ থেকে আরিশ বলে উঠল, আম্মু, কলটা লাউড থেকে নর্মাল করো। কথাটা শুনে অনিকা খান আর আরও দুজনেই চমকে গেলেন। আরিশের বুদ্ধির সম্পর্কে তর ধারণা হয়তোটা কম। উনি ঘাবড়ে গিয়ে কলমটা নর্মাল করতেই আরিশ বলে উঠল, আম্মু তুমি বাসায় যাও এক্ষুনি, আমি রাতে বাসায় ফিরবো। আর কাচ্চি রাঁধবে, আর না পারলে অর্ডার দেবে। আর সানাকে বলো আমার রুমটা যেন সুন্দর করে গুছিয়ে রাখে। কথাটা বলে আরিশ কল কেটে দিতে গেলেই উনি বললেন, আরিশ শোন, আরিশ কাটিস না, যেটা বলার জন্য তোকে ফোন করলাম সেটা তো শুনলি না। আরিশ ভারী কণ্ঠে বলল, বলো। উনিও একটু শুকনো ঢোক গিলে বললেন, তুই আরুমাকে ভুল বুঝিস না। আরুমা ওই ছেলেকে চেনে না, ইভেন কে তাও জানে না। আর ছেলেটা হয়তো আরুকে চিনতো, কোনোভাবে তার পছন্দ হয়েছে, তাই না জেনে বিয়ের প্রস্তাব এনেছে। আর এটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, আর মেয়েটা খামোখা ভয় পাচ্ছে যে তুই কিছু বলিস কি না। আরিশ আগের মতোই ভারী কণ্ঠে বলল, আমি সব জানি, ওকে আমি কিছু বলবো না, তাই খামোখা ভয় পেতে বারণ করো। সন্ধ্যার সময় আমি যাব, তখন যদি মুখে ভয়ের ছাপ দেখি তো তার খবর আছে। রাখছি। কথাটা বলে আরিশ ফোনটা কেটে দিল। ওনার বুকের ভিতর দিয়েও যেন এক ঝড় বয়ে গেল। উনি আরুর দিকে প্রথমে বিরস্ব মুখে তাকিয়ে তারপর ফিক করে হেসে বললেন, আরিশ কিছু বলবে না তোকে, বললাম না, তুই খামোখা ভয় পাচ্ছিস। আরুও একটু মনে সাহস এনে বলল, আর কি বলেছে? উনি আরুর মাথায় হাত বুলিয়ে বললেন, আর বলেছে সে সন্ধ্যায় এসে যদি দেখে যে তোর মুখে ভয়ের ছাপ, তো তোর খবর খারাপ করবে, বুঝলি? আরু এবার ওনার কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে নিল। তারপর ভাঙা গলায় বলল, ফুপি, উনি এমন কেন? উনি মুচকি হেসে বললেন, ও তোকে ভালোবাসে, তাই এমন পাগলামি করে।
আরও কিছু বলল না, চোখটা বন্ধ করে নিল। মনে মনে ভাবল যে রাতুল নামের ছেলেটাকে যদি কখনো রাস্তায় বা অন্য কোথাও দেখে তো গুন্ডা দিয়ে পিটাবে আরু। কিছুক্ষণ আগে সন্ধ্যার আজান দিয়েছে, আরু নামাজ পড়ে ঘরে বসে আছে। ঘড়িতে কাটায় কাটায় 6টা বাজে, তার মানে এক্ষুনি আরিশ আসবে। তাই আরু মুখে কোনো ভয়ের ছাপ রাখতে চাইছে না। আজকে আরুর বাবা আরমান সাহেবও অফিস থেকে তাড়াতাড়ি ফিরেছেন দেখে আরও বেশ অবাক হলো। কারণ জিজ্ঞেস করলে বললেন যে আরিশ নাকি কোনো একটি দরকারে ওনাকে আজকে বাড়ি থাকতে বলেছেন। আরমান সাহেব নামাজ পড়ে এসে সোফাতে বসে সবে খবরের কাগজটা হাতে নিয়েছেন। এমনই সময় বাসার কলিং বেলটা বাজলেই কাছের মেয়েটা দরজা খুলে দিতেই সানা আর অরিকা খান এলো। ওনাকে দেখে খানিকটা অবাক হলো আরু আর ওর বাবা। দুপুরবেলা অনিকা খান বাসায় ফিরেছিলেন, আবার সন্ধ্যা হতে না হতে আবার এসেছেন। তার কারণটা বুঝল না। অনিকা খান আসতেই আরমান সাহেব বলে উঠলেন, আরিশ কোথায়? ছেলেটার কথা মতো তাড়াতাড়ি বাসায় এলাম, আর সে নিজেই বেপাত্তা। আরুর মা আফসানা বেগম রান্নাঘরে নাস্তা হিসেবে কিছু বানাচ্ছিলেন। তখনই আফসানা বেগমের গলার আওয়াজ শুনে খুন্তি হাতে রান্নাঘর থেকে বেরিয়ে এলেন। সানা আরুর কাছে গেছে। আরিশ সন্ধ্যাবেলা আরুকে পড়াতে আসে, তবে সানা আরিশের কাছে পড়ে না, কারণ ও মনে করে যে বাসার লোকের কাছে পড়াশুনো হয় না। তাই আফসানা বেগম কোমর থেকে শাড়ির আঁচলটা ছাড়িয়ে বললেন, কি ব্যাপার আপু, তুমি এই না কিছুক্ষণ আগে বাসায় গেলে আবার এসেছো, কোনো সমস্যা? অনিকা খান সোফাতে বসে বলল, আরিশ বলল যে সন্ধ্যা হলে যেন এখানে আসি, তাই বলল যে কাচ্চি বানাতে। তাই এখানে এসে আবার কখন বাসায় ফিরবো, তারপর কাচ্চি বানাবো, তাই আর বেশি না ভেবে বানিয়ে ফেললাম। আর আরুর জন্য টিফিন বক্সে আছে না, সানা নিয়ে গেছে আরুর জন্য। ও আচ্ছা, তাহলে আরিশ যতক্ষণ না আসে তোমরা অপেক্ষা করো, আমি ততক্ষণে রান্নাটা শেষ করি। আফসানা বেগম চলে যেতে না যেতেই টেবিলের ওপরে রাখা আরমান সাহেবের ফোনটা বেজে উঠতেই উনি ফোনটার দিকে তাকিয়ে বেশ গলা ছেড়ে ডাকলেন, আফসানা, তোমার আব্বাজান মানে আমার শ্বশুর যান ফোন করেছেন, কথা বলে যাও। আফসানা বেগম রান্নাঘর থেকে গলা ছেড়ে একটু চিৎকার করে বলল, আমার বাপকে নিয়ে মজা করা কবে বন্ধ করবে তুমি? বেশি রসিকতা না করে তুমি ফোনটা ধরো, আমি রান্না করছি। উনি হাসতে হাসতে বললেন, কম ঝামেলা করেননি তোমার এই বাপ আমাদের বিয়ের সময়, তাই যতদিন উনি বেঁচে থাকবেন ততদিন আমি বলবো। কথাটা বলে হাসি নিয়ন্ত্রণ করে ফোনটা ধরতেই অপর পাশ থেকে বেশ লম্বা সুরে আরও নানা ভাই বলে উঠলেন, হ্যালো। আরমান সাহেব খানিকটা গলা পরিষ্কার করে বললেন, জি আসসালামু আলাইকুম বাবা, কেমন আছেন? উনি একটু কেশে বেশ গাঢ় কণ্ঠে বললেন, ওয়ালাইকুম আসসালাম, এই তো ভালোই, তোমরা কেমন আছো? অনিকা খানও কিচেনে গেলেন। জি ভালো, বাসায় সবাই কেমন আছে? আছে আলহামদুলিল্লাহ। শোনো আরমান, যে কারণে তোমাকে ফোন করেছিলাম আর কি। আরমান সাহেব এবার একটু বেশ নড়ে চড়ে বসলেন। জি বাবা বলেন। বলছিলাম কি, আমি ভাবছি যে কালকে তোমাদের বাসায় যাব। বুঝতেই তো পারছো, বয়সটা তো আর কম হলো না, মরি বাঁচি অবস্থা। তোমাদেরকে তাই ভাবলাম একটু দেখতে যাই, সেই জন্যই আর কি। জি সেটা তো খুব ভালো কথা, আসুন, সমস্যা নেই তো। না, সমস্যা আছে। আরমান সাহেব চোখ পাকিয়ে প্রশ্ন করে উঠলেন, জি কি সমস্যা? সমস্যা তো ওই ফোর্টকে হাঁটুর বয়সের ছেলেটা, যার সাথে আমার আরু দিদি ভাইয়ের বিয়ে দেবে বলে ঠিক করেছো তোমরা। আরমান সাহেব রীতিমতো বিরক্ত হয়ে বললেন, থাক না বাবা এসব কথা, ওরা আজকালকার ছেলে মেয়ে, ওরা যেটাতে খুশি থাকে সেটাই করতে দেওয়া উচিত। আমরাই বা আর কতদিন এই পৃথিবীতে থাকবো?
এবার ভারী গলায় বললেন, তোমরা যা খুশি করো, কিন্তু আমি যে কদিন তোমাদের বাসায় থাকবো সে কদিন ওই ছেলে যেন এই বাসায় না আসে। মোট কথা, আমার চোখের সামনে ওই ছোকরা ঘোরাফেরা না করলেই হলো। কথাটা শুনে আরমান সাহেবের মেজাজটাই বিগড়ে গেল। কি বলবে বুঝছেন না, বিরক্ত হয়ে ফোনটা কেটেই দিলেন। অপরদিকে আরমান সাহেবের কোনো সারা শব্দ না পেয়ে আরও নানা ভাই বললেন, তবুও কিছু শোনা যাচ্ছে না। উনি ভাবলেন আরমান সাহেব হয়তো ইচ্ছে করে কথা বলছেন না, তাই ভেবে উনি আরমান সাহেবকে বেয়াদব। বলেই সম্মোহন করে ফোনটা তার নাতনির হাতে ধরিয়ে দিয়ে টলতে টলতে ঘরে চলে গেলেন। বয়সটা তার কম নয়, 85 বছরের দোরগোড়ায়, আর এই বয়সেও আরিশের সাথে কোমর বেঁধে ঝগড়া করার কথা উনি 2 মিনিটও ভাববেন না। তবে আরিশই বা কম কিসের, উনিও যেমন বুনো ওল, আরিশও তেমনি পাখা তেঁতুল। তাদের দুজনের ক্যাট ফাইট আরও উপভোগ করে বেশ। কাচ্চিটা জোশ, পুরো ঠোঁটে লেগে আছে যেন। আঙ্গুল চাটতে চাটতে এক মনে কথাগুলো বলতে লাগলো আরু। তখনই সানা হন্ততন্ত হয়ে ঘরে ঢুকে বলল, আরও ভাইয়া এসেছে, তোকে নিচে ডাকছে। আরু একটা ঢেকুর তুলে পড়ল। আরে খাড়াও মিয়া, সবে কাচ্চিটা সাবার করছি, আগে হজম করতে দাও। খানিকটা গ্রাম্য ভাষায় কথাটা বলল আরু। সানা মুখে খানিকটা আতঙ্ক নিয়ে বলল, আরও সিরিয়াস কাজে ডাকছে, দেরি করিস না, তাড়াতাড়ি আয়। আর দেরি হয়ে গেলে ভাইয়া চলে আসলে তখন হয়তো ভালো হবে না বিষয়টা। কথা বলে সানা নিচে চলে গেল। আরও তাড়াতাড়ি করে হাতটা ধুয়ে একটা ওড়না গায়ে পেঁচিয়ে চম্পট নিচে দৌড়লো। এমনিতেই আজকের দিনটা ওর জন্য খারাপ, তার উপর আর কোনো ভুল করে দিনটাকে আরও খারাপ করতে চায় না আরও নিচে গেল, গিয়ে দেখলো আরিশ বসে আছে, সাথে ওর পরিবারের সবাই চুপ হয়ে আছে। সবাই যেন নিরাপত্তা পালন করছে, আর সবার মাঝে সাদা ধবধবে পাঞ্জাবি পরা একটি মুরব্বী লোক বসে আছে, যাকে আরও কখনো দেখেওনি। আরও গিয়ে সানার পাশে বসতেই মুরব্বী লোকটা বলে ওঠে, মা তুমি এখানে বসো। আরিশের পাশের জায়গাটা লক্ষ্য করে। আরও একটু ইতস্তত বোধ করলেও আরিশের সাথে চোখাচোখি হওয়াতে ভয়ে আরিশের পাশে গিয়ে বসে পড়ল। আরও আরিশের থেকে খানিকটা দূরত্ব বজায় করে বসল, আর আরিশ ওদের মাঝের দূরত্বটা একবার দেখে বলে উঠল, কাজী সাহেব নিন, আপনি শুরু করুন বিয়ে পড়ানো। কাজী সাহেবার বিয়ে, এই শব্দটা শুনে আরুর পিলে চমকে উঠল যেন। ফট করে আরিশের দিকে তাকিয়ে পড়ল। মানেটা কি, কার বিয়ে? আরিশ এবার আরুর ওড়নাটা ভালো করে মাথা সহ শরীরে জড়িয়ে দিয়ে বলল, তোমার আর আমার বিয়ে, আরু পাখি। আরু সবার দিকে তাকালো। সবাই এক প্রকার সিরিয়াসনেস নিয়ে বসে আছে। আরিশের কথার ওপর কেউ কথা বলে না ঠিকই, কিন্তু তাই বলে এত বড় সিদ্ধান্ত কিভাবে এত তাড়াতাড়ি? আরও আর কিছু ভাবতে পারছে না, শুধু একবার আরিশের চোখের দিকে তাকালো। আরিশের চোখটা যেন বিরাট এক সাগরের মতো, যেখানে হাজারো শব্দ ভাণ্ডারে গড়া শব্দ আছে, কিন্তু যার বোঝার ক্ষমতা আরুর নেই। অতপর বারবার কিছু অসমাপ্ত কথন নিয়েই ওকে থেমে থাকতে হয়। আরিশের দিকে করুণ চোখে তাকালো আরু। আরিশকে কখনো ও মুছে উঠতে পারে না। বলা নেই কওয়া নেই হঠাৎ কাজী আনলো বিয়ে পড়ানোর জন্য, আর ওর বাড়ির লোকেরাও কিছু বলছে না, সবাই চুপ করে আছে। আরিশ আরুর দিকে এক পলক তাকিয়ে আরুর দিকে খানিকটা সরে গিয়ে বসলো আর বলল, এরপর যাতে কেউ আর নেক্সট টাইম এমন বিয়ের প্রপোজাল আনতে না পারে তার পার্মানেন্ট একটা সলিউশন বের করলাম। আমার আরু পাখি শুধুই আমার। আরু অবাক চোখে আরিশের দিকে তাকালো, খানিকটা রেগে গিয়ে বলল,